রঘুনাথপুরের জমিদার সমরেশ সরকার বেশ প্রজাদরদী জমিদার হিসাবেই পরিচিত ছিলেন। এমনিতে শান্ত স্বভাবের হলেও জমিদার বাবুর মনে কিন্তু শান্তি ছিল না। তার কারণটা হলো দীর্ঘ 12 বছর বিবাহিত জীবন অতিবাহিত হওয়ার পরেও সমরেশবাবু নিঃসন্তান ছিলেন। এই জন্য তিনি ও তার স্ত্রী কাজল সবসময় খুব মনমরা হয়ে থাকতেন। হ্যাঁ গো, আর একটু মাংসের ঝোল দেব? না না, আর লাগবে না। মাংস দিয়ে কি হবে? যেটা দেবার সেটা তো আজ অব্দি দিতে পারলে না। মা, তুমি আবার শুরু করলে? বাবু শোন, ভালো করে শোন। হৈমন্তীপুরের জমিদার বাবুর মেয়ে উমা যেমন রূপসী তেমন গুণী, তুই ওকে বিয়ে করে নে না বাবা। এইসব কি বলছেন মা আপনি? আমি থাকতে উনি আরেকটা বিয়ে করবেন কেন? কারণ তুমি একটা বাঁজা মেয়ে মানুষ, তাই এই তোমার জন্য আমার ছেলেটার ঘরে একটা বাচ্চা হলো না। এতে আমি কি করবো মা? ঠাকুর দেবতা মন্দির দরগা সব তো করলাম, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। তা হবেটা কি করে? বাঁজা মেয়ে ছেলের কখনো বাচ্চা হয় নাকি? মা দয়া করে চুপ করুন, চুপ করুন। ঠকবাজ বাপ মা তোমার, লুকিয়ে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে এই অলক্ষণীটাকে। যত সব। চুপ করো তো মা, চুপ করো। অনেকক্ষণ ধরে শুনছি আর ভালো লাগছে না। কাজল, তুমি আমার সঙ্গে ঘরে চলো তো। হ্যাঁ যা যা যা, জানি তো ওই কালনাগিনী বশ করেছে তো আমার ছেলেটাকে। নাম জমিদার বাবু। আরে নারায়ণ, তুই তো আজকে ছুটি নিয়েছিলি, এই সন্ধেবেলা এলি যে? এত বড় শুভ সংবাদ আপনাকে না জানিয়ে থাকতে পারলাম না জমিদার বাবু, তাই ছুটে এলাম। কি শুভ সংবাদ নারায়ণ, যার জন্য একেবারে মিষ্টি নিয়ে এসেছিস? জমিদার বাবু, 15 বছর পরে আমার ছেলে হয়েছে। এত বড় শুভ সংবাদ কি খালি হাতে বলা যায়? বাহ, এ তো খুব ভালো খবর নারায়ণ, কিন্তু তোর তো... হ্যাঁ জমিদার বাবু, দ্বিতীয়বার বিয়ে করতেই ভগবান মুখ তুলে চাইলেন, নতুন বউয়ের থেকেই ছেলে হলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আসি জমিদার বাবু, এখনো সারা গ্রামে মিষ্টি বিলাতে হবে। দেখলি নারায়ণের খুশিটা? ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিলে তো এটাই হয়। উফ মা, আবার শুরু করো না তো। আমি তো চুপ করে যাব, কিন্তু লোক তো আর চুপ করে থাকবে না। মা, ভালো লাগছে না আমার। এখনো সময় আছে বাবু, আরেকটা বিয়ে করতে রাজি হয়ে যা। নারায়ণের মতো খুশি তোর ঘরেও আসবে, বিশ্বাস কর। মা, আমি আসছি তাহলে। তা কোন চুলোর দুয়ারে চললে শুনি? ওই যে নায়েব মশাইয়ের ছেলের আজকে অন্নপ্রাশন, উনি যেতে পারবেন না, তাই আমায় যেতে বললেন। তা বয়সটা কম হলো না? এখনো একটু জানলে না বাঁচা মেয়ে মানুষদের কোনো শুভ কাজে যেতে নেই? মা, এভাবে কেন বলছেন আপনি? তো কিভাবে বলবো আর মা? আমার ছেলের জীবনটা খেয়েও পেট ভরেনি, এখন নায়েবের ছেলের উপরেও কোন নজর দিতে চাইলে? মা, আপনি কেন এরকম করে সবসময় বলেন বলুন তো? ছেলে পুলের জন্য কি আমি কম কষ্ট পাচ্ছি যে আপনি আমার কাটা খায় নুনের ছিটে দিচ্ছেন? কাজল, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখোনি? ওগো ওগো, তুমি শুনলে না উনি কি সব বলছেন আমায়? কি ভুল বলেছি শুনি? একটা বাঁজা মেয়ে ছেলেকে লোকের শুভ কাজে যেতে নেই, সেইটুকু জ্ঞান তোমার নেই? ওগো, তুমি কি শুনলে? শুনলে মা কিভাবে আমার কথা শোনাচ্ছে? মা তো কিছু ভুল বলেনি কাজল, আর গুরুজনদের কথা শুনে চলতে হয়। তুমি এগুলো কি বলছো? মা অনেকবার বলেছে, কিন্তু আমি শুনিনি। তবে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আরেকটা বিয়ে করব।
তাহলে যদি আমি আমার বংশধর পাই। এই ঘটনার পরে রাগে দুঃখে কাজল বাপের বাড়ি চলে যায়। এদিকে জমিদার বাবুর মা ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করে দিলেন, কিন্তু কোনো পাত্রী তার পছন্দ হয় না। অন্যদিকে কাজলের কেঁদে কেঁদে তখন অবস্থা খারাপ। মেয়ের এই হাল দেখে কাজলের মা মিনতি দেবী বললেন, কি রে মা, সেই জবে থেকে এসেছিস এরকম উদাস হয়ে বসে আছিস, পেট ভরে খাওয়া দাওয়া অবধি করছিস না। বেঁচে থাকারই কোনো উদ্দেশ্য পাচ্ছি না মা। কাজল, আমি না অনেকদিন ধরেই ভাবছি তোকে এই কথাটা বলবো, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। কি কথা মা, বলো না। উত্তরগঞ্জের জঙ্গলে এক তান্ত্রিক বাস করেন, তার অদ্ভুত ক্ষমতা, সে তোকে কোলে সন্তান দিতে পারে। কি বলছো কি মা? এই কথাটা এতদিন তুমি আমায় বলনি কেন? না, আসলে 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 কি মা, বলো কি? আসলে ওই তান্ত্রিক কালা জাদু করে, যদি ভালো মন্দ কিছু হয়ে যায়। আমার স্বামী সন্তানের জন্য আরেকটা বিয়ে করতে চলেছে মা, এর থেকে খারাপ আর কি বা হতে পারে আমার জন্য? কালই, হ্যাঁ কালই আমাকে নিয়ে চলো মা, কালই নিয়ে চলো। পরদিনই মিনতি তার মেয়েকে নিয়ে হাজির হলো তান্ত্রিকের ডেরায়। চারদিকে ঘন জঙ্গল। মিনতি আর কাজল যখন সেখানে পৌঁছলো তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। তান্ত্রিক তখন চোখ বুজে রয়েছে। মিনতি হাত জোর করে বললেন, প্রণাম বাবা, আমরা অনেক দূর থেকে আসছি। জানতাম তোরা আসবি, তা আমি ঠিক জানতাম। বাবা, আমি বড় আশা নিয়ে এসেছি, যদি আপনি। আসবে আসবে, তোর কোলে ছেলে আসবে। আমি দেব তোকে বাচ্চা। জয় পিশাচিনীর জয়। বাবা, আপনি আপনি এটা কি বললেন? আমি মা হতে পারবো? কেন পারবি না? খুব পারবি। একটা চাইলে একটা, 10টা চাইলে 10টা বাচ্চা পাবি। জয় জয় পিশাচিনীর জয়। ধন্য, আপনি ধন্য বাবা, আপনার দয়াতে আমার মেয়েটার সংসার বাঁচবে। ধন্য আমি নই, ধন্য পিশাচিনী। তার জন্যই অসম্ভব সম্ভব হয় সব। কিন্তু একটা কাজ করতে হবে। তুই কি পারবি সেটা? পারবো বাবা, পারবো, আমি সব করতে পারবো। আপনি শুধু আদেশ করুন। পিশাচিনী রক্ত চায়, টাটকা রক্ত। সে তোর গর্ভে সন্তান দেবে, কিন্তু তার বিনিময়ে প্রতি অমাবস্যায় তোকে রক্ত দিয়ে যেতে হবে। জয় পিশাচিনীর জয়। রক্ত দিয়ে যেতে হবে? কিন্তু দেব, আমি দেব বাবা, আমি প্রতি অমাবস্যায় রক্ত দিয়ে যাব, আমি কথা দিলাম। জয় পিশাচিনীর জয়। রক্ত, টাটকা রক্ত যে তার বড্ড প্রিয়। যা বাড়ি যা, ঠিক সময় তোর গর্ভে এসে আসবে, আসবে সে। জয় পিশাচিনীর জয়। এতদিনে ঠাকুর মুখ তুলে চাইলো মা, দেখলে দেখলে আমি বলেছিলাম না? ঠাকুর নয় মা, এটা পিশাচিনীর আশীর্বাদ। তার আশীর্বাদে আমি মা হতে চলেছি। আর কোনো চিন্তা নেই রে মা, এবার সব ভালো হবে। দেখবে, এবার ঠিক তিনি আমায় নিতে আসবেন। কাজল, আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। তুমি
এসেছো? হ্যাঁ কাজল, আমি এসেছি তোমায় নিয়ে যেতে। যা হয়েছে সব ভুলে যাও লক্ষ্মীটি, আমার সাথে বাড়ি চলো। হ্যাঁ মা, জামাই তোকে নিতে এসেছে। খুশি মনে স্বামীর কাছে যা, সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার কর। এরপরে 9 মাস দেখতে দেখতে কেটে যায়। জমিদার বাবুর যত্নে কাজল তখন খুব খুশি। জমিদার বাবুর তখন যেন আর তর সইছে না নিজের সন্তানকে দেখবার জন্য। কিন্তু 10 মাস পেরিয়ে যাওয়ার পরেও যখন কাজলের সন্তান প্রসব হলো না, তখন সকলে আশ্চর্য হয়ে গেল। এরপরে 12 মাস কেটে যেতেই একদিন জমিদার বাবু বিরক্ত হয়ে বললেন, এ কি আজব ব্যাপার তোমার? দেখতে দেখতে 12টা মাস কেটে গেল, এখনো সন্তান প্রসব হলো না? হবে হবে, সন্তান তোমার পেটেই আছে, তুমি আর কটা দিন ধৈর্য ধরো। ধৈর্য ধরতে ধরতে 1 বছর কেটে গেল, আর কত ধৈর্য ধরবো? আরে কিরকম বাচ্চা যে 12 মাস ধরে গর্ভে থাকে? ওগো, তুমি এত রাগ করো না। আমি বলছি খুব শীঘ্রই আমাদের সন্তান আসবে। আসবে আসবে তো কবে থেকেই শুনছি। গ্রামের লোক, গমস্তার লোক সবাই উল্টো পাল্টা কথা বলছে। এটা কি আদৌ মানুষের বাচ্চা নাকি অন্য কিছু? না না, এই নিশ্চয়ই কিছু গড়বড় আছে। আমায় কালকেই কাজলকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে যেতে হবে। গান্ধারীর গর্ভে 100 সন্তানও 10 মাসে জন্মায়নি। কেন জানিস? কেন? কেন বাবা? কারণ তারা সাধারণ মানুষ নয়, তুচ্ছ মানুষরা সংসারের নিয়ম মেনে জন্মায়, কিন্তু পিশাচিনী সন্তানরা আলাদা। হ্যাঁ, আলাদা। কিন্তু বাবা, 10টা লোকে 10 রকম কথা বলছে। দয়া করে আপনি একটু উপায় করুন। আর বাবা, আমিও তো আপনাকে কথা মতো প্রতি অমাবস্যায় রক্ত দিয়ে যাচ্ছি। সে আসছে আর মাত্র কটা দিন। সামনের অম্বুবাচীর ঘন বৃষ্টির দিনে তার জন্ম হবে। জয় পিশাচিনীর জয়। জয় জয় তান্ত্রিক বাবার জয়, জয় পিশাচিনীর জয়। কি হলো কি? দাইমা সেই কখন ঢুকেছে, এখনো কোনো সাড়া নেই কেন? কিছুই তো বুঝতে পারছি না দিদি। মেয়েটা আমার ব্যথায় ছটফট করছে একেবারে। আর পারছি না। কি হয়েছে তাইবা? এটা কার হাসির শব্দ হলো? ছেলে হয়েছে জমিদার বাবু, কিন্তু আপনার বাচ্চা জন্মাতে এরকম শব্দে এসে উঠলো। ও বাবা গো, কি উল্টো পাল্টা বকছিস না হতভাগী? সর দেখে। জয়া দেবী, জমিদার বাবু আর মিনতি দেবী হন্তদন্ত হয়ে ভেতরে গিয়ে বিস্ফারিত চোখে দেখলেন বাচ্চাটা তাদের দিকে তাকিয়ে হাসছে। তার চেহারা দেখে কেউ বলবে না সে সদ্যজাত। দাইমা আতঙ্কিত গলায় বললেন, এই হাতে করে কত কত বাচ্চা জন্ম দিয়েছি, কিন্তু জীবনে কখনো এরকম বাচ্চা দেখিনি কো, যে জন্মের পরে কাঁদে হাসে। আমার খোকা, আমার 7 রাজার ধন। তুমি খুশি হয়েছো তো? আমি খুব খুশি হয়েছি কাজল। আজকের দিন আমার জীবনের সবচেয়ে সুখের দিন।
আজকে বড় শুভ দিন বাবা, তোমাদের দুজনের স্বপ্ন পূরণ হলো আজকে। তা ছেলের নাম কি রাখবে ভাবলে? ওর আগমন আমার জীবনে সব থেকে শুভ, তাই ওর নাম আমি রাখলাম শুভ। এরপরে কেটে গেছে প্রায় 5 বছর। এরই মধ্যে শুভর স্বভাব, তার অস্বাভাবিক আচরণ বাড়ির সকলকে চিন্তিত করে দিয়েছে। সেদিন সকালে কাজল উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে বৈঠকখানায় ঢুকতেই জমিদার বাবু বললেন, কি গো, শুভকে পেলে? না, ঘরে বাইরে ছাদে সব জায়গা দেখলাম, কিন্তু ও কোথাও নেই গো। হায় হায়, এ কি উদ্ভট কথা! বলি বৌমা, তোমার দ্বারা কি একটা কাজও হবে না নাকি? কিন্তু আমি কি করব মা, আমার চোখটা একটু লেগেছিল মাত্র। ও তো পাশেই শুয়েছিল, উঠে দেখি ও নেই। তুমি তো ভালো করেই জানো যে ও এর 5টা বাচ্চার মতো সাধারণ নয়। সেই 4 মাস বয়সে ও হাঁটতে শিখে গেছে, কিন্তু এই 5 বছরে ও একটা কথা বলেনি। এই 5 বছরেও একা একা কতবার উধাও হয়ে গেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে। ওগো ওগো, আমার শুভকে উঠে ধরলো না তো? উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো কাজল। এই আদাদের পাঠায় চারদিকে, যদি তাকে খুঁজে পায়। হেমা, হেমা, তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সারা রাত খোঁজাখুঁজির পরেও শুভকে পাওয়া গেল না। কিন্তু পরদিন ভোরবেলা কাজল দেখল ঘরের দুয়ারে চাপ চাপ রক্ত। সে রক্তের দাগ লক্ষ্য করে গিয়ে দেখল খামারে 2টো মুরগি মুন্ডু কাটা অবস্থায় পড়ে রয়েছে। আতঙ্কিত অবস্থায় কাজল নিজের ঘরে ফিরে আটকে উঠল। বিছানায় শুয়ে রয়েছে শুভ। শুভ, শুভ ফিরে এসেছে। শুভ, শুভর মুখে চারপাশে ওগুলো ওগুলো কিসের দাগ? ওগুলো যে রক্ত। তবে কি শুভ? হায় ঈশ্বর, এসব কি হচ্ছে? বাবা, দয়া করে আমায় বলুন, আমার ছেলের সাথে এগুলো কি হচ্ছে? ও মাঝে মাঝে কোথায় চলে যায়? ও যেখান থেকে এসেছে সেখানেই যায়, সেখানেই যায় রে পাগলি। তার মানে ও আর 5টা বাচ্চার থেকে একদম আলাদা। ও কোনো কথা বলে না। আর ও যে সাধারণ বাচ্চা হবে না, এটা তো আগেই বলেছিলাম। আর তুইও তো কথা রাখিসনি। হ্যাঁ, রাখিসনি। কি কথা রাখিনি বাবা? এটাই হয়, যেটা চাই সেটা পেয়ে গেলে লোকে সব কথা ভুলে যায়, ভুলে যায়। বাচ্চা হতেই তুই তো আর রক্ত দিতে এলি না। আমি ভুলে গিয়েছিলাম বাবা। আসবো, এবার থেকে আমি আসবো। আপনি শুধু ওকে ভালো করে দিন। পিশাচিনী যা করে ভালোর জন্যই করে, ওকে বেঁধে রাখিস না। জয় পিশাচিনীর জয়। না না, এভাবে হবে না। এবার থেকে আমি শুভকে দরজা আটকে রাখবো। ওকে সুস্থ করে তুলতেই হবে আমার। বাছা, কি হয়েছে তোর? তোর কি হয়েছে বল না আমায়। কেন তুই এরকম অদ্ভুত আচরণ করিস বলতো? তুই ভাবিস না সোনা, ওই পিশাচিনীর ছায়া আমি দূর করবই। তুই দেখিস, আমি তোকে সুস্থ করে তুলবই। আজকে অমাবস্যা, আজকে আমি কোনো মতেই শুভকে বাইরে যেতে দেব না। দরকার হলে সারা রাত জেগে থাকবো। ঘড়িতে তখন প্রায় রাত 2টো।
শুভকে শুইয়ে বসে থাকতে থাকতে কাজলের চোখের পাতায় যেন ঘুম জড়িয়ে এসেছিল। হঠাৎই একটা শব্দ শুনে ধরফর করে উঠে দেখে শুভ ঘরের বাইরে বেরোচ্ছে। এই এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই এত রাতে? তোকে আমি কোথাও যেতে দেবো না। শুভ, বাবা তুই কি করছিস এটা? তোকে আমি যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। শুভর চোখে তখন রক্তের পিপাসা। তার মুখের পাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো তীক্ষ্ণ দাঁত। সে এক লাফ দেয় কাজলের টুটি লক্ষ্য করে, আর দাঁতগুলো আমূল বিধিয়ে দেয় কাজলের গলায়। তাকে একটা চিৎকারের সুযোগ না দিয়ে আকণ্ঠ পান করতে থাকে তার রক্ত। রক্তের তৃষ্ণা মিটতে সে ধীরে ধীরে গিয়ে শুয়ে পড়ে বিছানায়, আর ঘরে পড়ে থাকে কাজলের নিথর দেহ। হে ভগবান, এ কি সর্বনাশ হলো! আমার মেয়েটাকে খেয়ে নিল। আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি করে হলো? ঘরে তো শুধু শুভ ছিল। আমি সব বুঝতে পারছি বাবু, আমি আগেই জানতাম তোর ছেলে কোনো সাধারণ ছেলে নয়, ও একটা মানুষরূপী একটা রাক্ষস। এসব কি বলছো তুমি? তুমি কি পাগল হলে? না বাবু না, আমি ঠিকই বলছি। আমি নিজের চোখে দেখেছি ওকে খামারে ঢুকে। খামারে ঢুকে কি মা? বলো। খামারে ঢুকে মুরগির রক্ত চুষে খেতে। আমি কাউকে বলিনি সে কথা, কিন্তু আজ বুঝতে পারছি এই কাণ্ড ওই করেছে। এসব কি বলছো কি মা তুমি? হে ঈশ্বর, এত কষ্টের পরে সন্তান দিলে তাও এরকম? কিন্তু মানুষের গর্ভে কি করে এমন সন্তান হতে পারে? মানুষের গর্ভে হলেও ওই সন্তান পিশাচিনীর বাবা, পিশাচিনীর। কাজল, কাজল তোমায় কোনোদিন বলতে চাইনি, কিন্তু আজকে আমায় বলতেই হবে। কি ব্যাপার, আমায় একটু খুলে বলবেন মা? আমি তো কিছু বুঝতে পারছি না। সর্বনাশ! হায় 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 হায়, আপনারা কি ভয়ঙ্কর কাণ্ড করলেন দিদি! এবার কি হবে? কিচ্ছু হবে না, আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। গুরুদেব, আপনি এখানে কি করে? তোমরা, তোমাদের পরিবার বিপদে আছে সেটা আমি আভাস পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, বৌমাকে বাঁচাতে পারলাম না। দয়া করুন গুরুদেব, বৌমাকে তো হারিয়েছি, এবার নিজের ছেলেকে হারাতে পারবো না, দয়া করুন। সমরেশ, ওই সন্তান মনুষ্যজনির জন্ম নয়, ও প্রেত জনির সন্তান। ওকে আটকে রেখো না, ও যার সন্তান ওকে তার কাছে যেতে দাও। তার মানে আগামী অমাবস্যায় ও আবার বেরিয়ে যাবে প্রতিবারের মতো। প্রতি অমাবস্যায় কোনো জীবের রক্তপান না করলে ওরা বাঁচতে পারে না। কি বলছেন গুরুদেব? এই নাও মন্ত্রপুত ভস্য। আগামী অমাবস্যায় ও বেরিয়ে গেলে বাড়ির বাইরে এই মন্ত্রপুত ভস্য ছড়িয়ে দেবে, তাহলে ও আর ফিরবে না। এরপরে অমাবস্যার রাতের অন্ধকারে শুভ বেরিয়ে যেতেই জমিদার বাবু বাড়ির বাইরে সেই ভস্য ছড়িয়ে দিলেন। এরপরে শুভ আর কখনো ফেরেনি, তাকে আর কখনো দেখা যায়নি।